ভালো ভালো। শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কলিজার টুকরা ভাই বোন আমার, যেহেতু আমরা যন্ত্রের সাথে লাইভটাকে জড়িয়ে ফেলেছি, আমি অনেকক্ষণ থেকেই ওয়েট করছি, ভাইয়া অনেকক্ষণ থেকেই ট্রাই করছে, শুধু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়ে গেল, খুবই দুঃখিত। এখন আমরা ক্লাস শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি যে ক্লাসটা নিব এটা হচ্ছে গড়ের ক্লাস। তোমাদেরকে আমি বলছিলাম এরপরে যে ক্লাসটা নিব গড়ের ক্লাস। আমি আশা করছি গড়ের অঙ্কগুলা, ওই সমস্ত অঙ্কগুলো আজকে আমি চুজ করছি যেগুলো প্রাইমারি নিবন্ধনে আসার মতো আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ। কমেন্ট সেকশন দেখা যাচ্ছে না। আসি, আমরা শুরুতে একটু দেখে নিই যে আমরা কোন অঙ্কগুলো আসলে করব। হ্যাঁ, ওকে, মনোযোগ দিই। একটু লেট হয় হোক, কি করবো এখন, টেকনিক্যাল প্রবলেম হলে কি রাগ করতে হবে? মন খারাপ তো করবো না ইনশাআল্লাহ, না? তো গড় কি জিনিস? গড় হচ্ছে একই জাতীয় কিছু রাশির যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমষ্টি, আর ওই সমষ্টিকে রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে গড়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6, 8, 10 এগুলো এক একটা রাশি। এগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো সমষ্টি। সমষ্টিকে যদি, যেহেতু 3টা রাশি আছে, 3 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব গড়। ওকে, তাহলে আমরা যদি এটার গড় করি তাহলে আমাদের এমন হবে 6 প্লাস 8 প্লাস হচ্ছে 10। ওকে, আচ্ছা, যেহেতু রাশি 3টা, 1টা 2টা 3টা, তাই আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে যোগ করলে হবে 24 ভাগ 3, তাহলে 3 আসছে কত? 24। তাহলে আনসার হচ্ছে 8। ওকে, এরকম চাইলে আরো অনেক অঙ্ক দেওয়া যেতে পারে। এরকম এরকম কম করে হইলেও বাংলাদেশে অন্তত 30-40টা আসছে। তো 30-40টা অঙ্ক থেকে 2টা অঙ্ক করলে মোটামুটি 30-40টা অঙ্ক করা হয়ে যাবে। তার মধ্যে এটা একটা। তো আমরা কি দেখলাম, বলতেছে যে 6, 8, 10 এর গড় কত। তাহলে আমরা যে 3টা রাশি আছে, এই 3টা রাশিকে আমরা যোগ করলাম। যোগ করার পরে যেহেতু রাশি 3টা, তাই আমরা 3 দ্বারা ভাগ করলাম। যোগ করার পরে 24। এখন আমরা 24কে যদি, ভাইয়া 24কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হবে? 8। তাহলে আমাদের প্রথম প্রশ্নের আনসার হচ্ছে 8। খুব সিম্পল অঙ্ক ছিল, আমি আশা করছি আমার ভাই বোনগুলো বুঝবে অঙ্কটা। ওকে, গত কয়েকদিন ধরে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে না, আমি নিজেই আগ্রহী ছিলাম যে ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন এই অঙ্কটা দেখি, এই অঙ্কটার সাথে ডিফারেন্স কি। এই অঙ্কটা বলছে 057 এর গড় কত। তা আমরা যদি এটার গড় করি তাহলে আমরা দিব 0 প্লাস 5 প্লাস কত? 7। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি 2 দ্বারা ভাগ করব নাকি 3 দ্বারা ভাগ করব, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন আসলে মোটামুটি সবাই পারলেও 2-1 জনের ভুল হওয়ার সম্ভাবনা আছে। অনেকে মনে করবে যেহেতু এটা 0 তাহলে এটা আমরা পদ হিসাবে গ্রহণ করব না, তাহলে আমরা নিব 2টা। অনেকে এটা মনে করবে, কিন্তু মনে রাখতে হবে শূন্য হলেও সেটা একটা রাশি। তাহলে আমরা কয় দিয়ে ভাগ করব? আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 0 আর 5 যোগ করলে 5, 7 5 কত? 12। এই 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 3 4 12, আনসার হচ্ছে 4। এই ধরনের অঙ্ক 20-30টা আসলেও এই 2টা করলেই মোটামুটি হয়ে যাবে।
বুঝছি কিনা? তাহলে যদি এখান থেকে কি শিখলাম, এখান থেকে আমরা ওইটা শিখলাম যে শূন্য একটি পদ, শূন্য একটি রাশি, তাহলে একটা দুইটা তিনটা, এই জন্য আমরা কত দ্বারা ভাগ করলাম? 3 দ্বারা ভাগ করলাম। মনে থাকবে ইনশাল্লাহ? ওকে, আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, এই এখন যে প্রশ্নটা করাবো এই রকম প্রশ্ন বাংলাদেশে ন্যূনতম 20টা আসছে। এখন যেটা করাবো এইরকম প্রশ্ন বাংলাদেশে ন্যূনতম মানে প্রচুর আসছে, প্রচুর আসছে। তো বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? ভাই এটা হচ্ছে ধারাবাহিক গড়। এটা কেমন গড়? ধারাবাহিক গড়। হ্যাঁ, এখন ধারাবাহিক গড়ের একটা সূত্র আছে, শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাইলে আমরা যদি লিখি শেষ পদ, আমাদের শেষ পদ কত? 100 প্লাস আমাদের প্রথম পদ কত? 1 ডিভাইডেড বাই কত? 2। এটা হচ্ছে সূত্র। তাহলে ধারাবাহিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই কত? 2। তো এখন আমরা যদি যোগ করি তাহলে হবে 101। 101কে যদি 2 দ্বারা ভাগ করি, কাটাকাটি করলে হবে 50.50, অর্থাৎ 50.5, 50.50। এটা হচ্ছে আনসার। এখন এই প্রশ্নটা আরো কতগুলা দিয়ে আসতে পারে? বলতে পারে 1 থেকে 11, বলতে পারে 1 থেকে 49, বলতে পারে 1 থেকে 99, বলতে পারে 0 থেকে 100, বলতে পারে 0 থেকে 99, বলতে পারে 0 থেকে 49, বলতে পারে 0 থেকে 50। এই অনেক ভাবে আসছে। তো যেভাবেই আসুক, গড় নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখন একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ শিখাই, তাহলে কি হবে? এগুলো তো নরমালি আমরা পারবো ইনশাল্লাহ। এখন অঙ্ক যদি এমন আসে যে 0 থেকে 49 পর্যন্ত, ধরো ডট 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 দিলাম, এখান থেকে আমি 3টা প্রশ্ন করে দিব। 0 থেকে 49 পর্যন্ত যদি এমন আসে যে সকল সংখ্যার গড় কত, ধরো বললো 0 থেকে 49 পর্যন্ত সকল সংখ্যার গড় কত, তাহলে শেষ পদ 49, প্রথম পদ 0 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা 49কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 24.5। এটা গেল একটা। এখন এই অঙ্কটা যদি এভাবে বলে যে 0 থেকে 49 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, তাহলে শেষ পদ কত? 49। শেষ পদ কত? 49। 49 তো জোড় না, তাহলে আমরা কত নিব? 48। আর 0 কিন্তু জোড়, ডিভাইডেড বাই 2। তাহলে এই যে 48 ভাগ 2, তাহলে আনসার হবে কত? 24। এখন আমি বলি 0 কিন্তু জোড়। জোড় কেন জোড়? দেখেন, এই যে দেখেন 3 একটি বিজোড় সংখ্যা, 0 লাগালে 30 হয়ে গেল জোড়। এই যে 5 একটি বিজোড় সংখ্যা, 0 লাগালে কি হয়ে গেল? জোড়। এই যে 7 একটি বিজোড় সংখ্যা, 0 লাগালে 70 কি হয়ে গেল? জোড়। এই কারণে আমরা 0কে জোড় সংখ্যা বলবো। এখন 3 নম্বর প্রশ্ন যদি এমন চাই যে বিজোড় সংখ্যার গড় কত, অর্থাৎ এভাবে চাইবে যে 0 থেকে 49 পর্যন্ত সকল সংখ্যার গড় কত, আনসার হচ্ছে 24.5। 0 থেকে 49 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, আনসার হচ্ছে 24। এখন যদি বলে 0 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত, তাহলে 49 হচ্ছে বিজোড়, 0 যেহেতু জোড় তাহলে আমরা 1 নিব বিজোড়, ডিভাইডেড বাই 2। তাহলে 50কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আনসার হবে কত? 25। তাহলে আমরা দেখলাম একই প্রশ্ন, একটাই প্রশ্ন। ধরেন বললো যে 1 থেকে 100 পর্যন্ত সকল সংখ্যার গড় কত, প্রশ্ন করলো 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, প্রশ্নে পরে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত। তার মানে যেগুলাই চাক আমরা পারবো। ওকে, আমার বিশ্বাস যেটাই চাক না কেন আমরা পারবো। হ্যাঁ, তা আমরা একটু এটা নোট করে নি সুন্দর করে, যাতে পরবর্তী সময় আমাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, একটু নোট করে নিব। এটা ছিল সকল সংখ্যা, এটা ছিল জোড়, আর এটা ছিল বিজোড়। একটু নোট করে নি। হ্যাঁ, একটু নোট করে নি। এই ধরনের অঙ্ক যতই আসুক আমরা পারবো ইনশাল্লাহ। এটা দেখি, বলছে 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় কত।
মধ্যবর্তী হতে হবে, আর মৌলিক সংখ্যার কি হতে হবে? গড়। তো 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আছে দেখি আগে। তাহলে 31, 37, 41, 43, 47। তাহলে আমরা যেটা করতে পারবো, তাহলে গড় সমান 41 প্লাস 37 প্লাস 41 প্লাস 43 প্লাস 47 ডিভাইডেড বাই কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে ডিভাইডেড বাই 5। আমি আশা করছি আমার ভাই বোনগুলা বাকিটুকু পারবে। ওকে, প্রশ্নটা কি ছিল যে 30 থেকে 30 এবং 50-এর মধ্যবর্তী 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে কেউ যদি 30 এবং 50-এর মধ্যবর্তী যে 5টা মৌলিক সংখ্যা আছে নির্ণয় করতে না পারে, তবে এই অঙ্কটা করতে পারবে না। জাস্ট আমরা যোগ করব, যোগ করে 2 দ্বারা 5 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আমি আশা করছি আমার ভাই বোনগুলো অঙ্কটা পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এখন যে অঙ্কটা করাবো এখান থেকে ন্যূনতম হইলেও 5টা প্রশ্ন করা সম্ভব। এখন যে প্রশ্নটা পড়াবো এখান থেকে ন্যূনতম হইলেও 5টা প্রশ্ন সম্ভব। কি বলছে? যদি 5টি ধারাবাহিক সংখ্যার গড় 12 হয়, যদি 5টি ধারাবাহিক সংখ্যার গড় 12 হয়, তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আমি বলছি এখান থেকে 5টা প্রশ্ন হবে। এখন আমি বলি বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি গড় হয়। বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি গড় হয়। যেমন ধরেন 1 2 3 4 আর 5। যেহেতু বিজোড় সংখ্যক, তাহলে এদিকে 2টা এদিকে 2টা বাদ দিলে এই 3 হচ্ছে গড়। যাদের বিশ্বাস হচ্ছে না যোগ করবেন, 1 আর 2 এ 3, 3 3 এ 6, 6 4 এ 10, 5 15। 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি 3ই হবে। তাহলে বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি কি হবে? গড়। আমি আবারও বলি, বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি গড় হবে। বিজোড় সংখ্যক সংখ্যার ক্ষেত্রে মাঝেরটি কি হবে? গড় হবে। ওকে, তো বলছে যে 5টি ধারাবাহিক সংখ্যা, এই যে 5টা সংখ্যা বললো, তাহলে বিজোড় সংখ্যক। গড় কত? 12। তাহলে আমরা যদি এই যে 12 যে গড়, এটাকে যদি আমরা মাঝখানে রাখি, তাহলে 12-র পরে কি আছে? ওকে, 12-র পরে কি আছে? 12-র পরে আছে 13, তারপরে কি আছে? 14। এখন 12-র আগে কি আছে? 12-র আগে আছে 11, আর 12-র আগে আছে 10। দেখেন 5টাই হয়েছে। এই যে 1 2 3 4 5। এখন যদি আপনার কাছে প্রশ্ন চাই যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আনসার হবে 10। যদি বলে বৃহত্তম সংখ্যাটি কত, আনসার হবে 14। যদি বলে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে আনসার কত হবে বলেন? 14। আর যদি বৃহত্তম ক্ষুদ্রতমের পার্থক্য কত, তাহলে আনসার হবে 4। তাহলে আসেন, ক্ষুদ্রতম সংখ্যা বললে আনসার হবে 10, বৃহত্তম সংখ্যা বললে হবে 14, ক্ষুদ্রতম এবং বৃহত্তমের যদি যোগফল বলে তাহলে হবে 24 সরি 24 হবে, কারণ 14 আর 10-এ 24, 14 আর 10-এ কত? 24। আর যদি বলে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের পার্থক্য কত, 14 থেকে যদি আমরা 10 বাদি তাহলে হবে 4। আরো প্রশ্ন করতে পারি যে প্রথম সংখ্যাটি কত, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 10। যদি বলে শেষ সংখ্যাটি কত, তাহলে শেষ সংখ্যাটি কত হবে? 14। আরো প্রশ্ন করতে পারে প্রথম সংখ্যাটির দ্বিগুণ কত, প্রথম সংখ্যাটির অর্ধেক কত, দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ 3 গুণ কত, দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক কত। বুঝলেন কিনা এটা বলবেন, আর হচ্ছে নোট করে নেন একটু প্লিজ।
বুঝলাম কিনা? ওকে, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। আহ যদি বিজোড় ধারা হয় তাহলে কি করব? বিজোড় ধারা, সাপোজ যদি বলে, ওটারই আরেকটা নিয়ম দেখায় আপনাদেরকে, সুবিধা হবে। ধরেন এটা না বললে বললো যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 61। তাহলে বিজোড় বলছে, তাহলে এটা কত গড়? যেহেতু 61, 61-র পরে কত বলেন? 63, তারপরে কত? 65, তার আগে কত হবে? 59, তার আগে হবে 57। বলছে যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 61। বলেন তো ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 57। বলেন তো প্রথম সংখ্যাটি কত? 57। বলেন বৃহত্তম সংখ্যাটি কত? 65। শেষ সংখ্যাটি কত? 65। যদি বলে এদের পার্থক্য কত, তাহলে বিয়োগ করলে কত হবে? 8। আর যদি বলে সমষ্টি কত, যোগ করলে হবে 122। বুঝছি? না না, এটা ক্রিয়েট করে দিলাম। যদি বিজোড় সংখ্যক বলে তখন আমরা কি করব? তো দেখেন 57 এটাও বিজোড়, 57-র পরে 59 এটাও বিজোড়, 61 তো বিজোড়, 63ও বিজোড়, 65ও বিজোড়। আমি আশা করছি বুঝতেছেন। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নগুলা গড়ের অঙ্ক মোটামুটি একটু টাফই হয়। হ্যাঁ, ওকে, আমরা দেখি একটু কি বলছে। যে 6, 7, 5, 6, 7 এবং ডাব্লিউ এর গাণিতিক গড় মান হচ্ছে 8। চলেন দেখি আমরা। বলছে এটি কি আমরা লিখলাম, মানে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, মানে প্রশ্ন মতে বলছে 5, 6 প্লাস 7 প্লাস ডাব্লিউ এর গড় মান। গড় মান কত বলেন? 8। হ্যাঁ, বলতেছে এর গড় হচ্ছে 8। এখন মনোযোগ দিই, আমাদের এখানে আছে 5, 6, 7 আর এই যে ডাব্লিউ একটা 8টা। এরপরে বলছে এদের গড় মান যদি 8 হয়, ডাব্লিউ এর মান কত? এখন ভাই একটা মজার বিষয় হচ্ছে, সমান সমান চিহ্ন দিলে দুপাশে একই রকম জিনিস হইতে হবে। এখন দেখেন আপনি এই পারে আসলে কি করলেন, এই পারে কি করলেন? সমষ্টি করলেন, আর এই পারে আপনি কি করলেন? গড়। তাহলে অঙ্ক হবে না। এখন আপনি আমাকে এটা বলেন আগে, এই যে 8 গড়, এই 8 গড় কাদের? এই 8 গড় হচ্ছে এই যে এই সাইডটা, এই সাইডটা। সুতরাং গড়কে যদি আপনি এই 4 দ্বারা গুণ করেন তাহলে সমষ্টি হয়ে যাবে। এখন এপারেও সমষ্টি হয়ে গেল, ওপারেও সমষ্টি হয়ে গেল। তো দেখেন এখন আমরা লিখতে পারি ডাব্লিউ সমান 4 * 32। আর যদি আমরা এইটা যোগ করি তাহলে বিয়োগ করলে হবে 18, কারণ এপারে প্লাস ওপারে গেলে মাইনাস। অতএব ডাব্লিউ সমান আনসার হবে 14। একটু বুঝলেন কিনা কমেন্টে জানান, না হলে আমি আরো বলছি। আবার বলি, দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টার গড় হচ্ছে 8। এখন গড়কে যদি সংখ্যা দিয়ে গুণ করেন সমষ্টি হবে। এই 4টা, এই জন্য আমরা 4 দ্বারা গুণ করলাম, তাহলে 4 * কত? 32। এবার 5, 6, 7 যোগ করলে হবে প্লাস 18, ওপরে গেলে মাইনাস, বিয়োগ করলে ডাব্লুর মান কত? 14। এই যে ডাব্লুর মান চেয়েছে 14। মাশাআল্লাহ, অনেকেই পারছে। হাসি মধু। এখন এই অঙ্কটা আরো একটু ডিফারেন্ট। চলেন কি বলছে। বলছে 6 আর 10 এর গাণিতিক গড়। ঠিক আছে, তাহলে 6 + 8 + 10 এর গাণিতিক গড়, মানে 3 দিয়ে ভাগ, বলেই দিয়েছে যে গাণিতিক গড়। এরপরে বলছে 7, 9 এবং কোন সংখ্যার, আমরা কোন সংখ্যা জানি না তাই x ধরলাম। তো দেখেন এই যে 7 + 8 + x গাণিতিক গড়ের সমান, তাহলে এই যে এটাকেও 3 দ্বারা ভাগ করলাম। যেহেতু বলছে গড়ের সমান, তাই আমরা সমান চিহ্ন দিয়েছি। আমি আবারও বলি, বলছে 6 আর 10 এর গাণিতিক গড়, তখন গড় করলাম। বলছে 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান, কোন সংখ্যার আমরা জানি না,
এখন উভয় পক্ষ থেকে আমরা 3 কে কেটে দিলাম, উভয় পক্ষ থেকে আমরা 3 কে কেটে দিলাম। তাহলে এই পারে যদি আপনারা যোগ করেন তাহলে হবে 24, আর ওই পারে হবে 8 7 15 ও 7 9, তাই না? সরি, 7 9, তাহলে 7 আর 9 যোগ করলে কত হবে? 16 প্লাস এক্স। এখন যদি 24 থেকে 16 বিয়োগ করেন তাহলে হবে কি হবে বলেন? যদি 24 থেকে 16 বিয়োগ করেন তাহলে এক্স এর মান হবে 8। এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। দুই অঙ্ক দুই রকমের, বুঝলেন কিনা বলেন? না বুঝলে আমি আরেকবার বলবো। হ্যাঁ, বুঝলাম কি? প্রশ্নটা কি বলছিল? দুইটা প্রশ্ন কিন্তু দুই রকমের। বলছে 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার আমরা জানতাম না। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 3 কেটে দিলাম, যোগ করলে 24, ওই পারে যোগ করলে 16 প্লাস এক্স। 16 প্লাস এপারে আসলে মাইনাস, বিয়োগ করলে হবে এক্স এর মান 8। আমি আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা 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 বুঝলাম কিনা? হ্যাঁ নুসরাত, 7 আর 9 হবে, ভুল করছিলাম। এবার যে অঙ্কটা দেখাবো এই অঙ্কটা দেখি একটু আমরা। এই অঙ্কটা দেখো একটু। এইটা কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। আমি যাদেরকে পিতা পুত্রের অঙ্ক করিয়েছি ওখানে আমি বলছি যে পিতা পুত্র থাকলেই পিতা পুত্রের অঙ্ক হয় না। তো বলছে যে পিতা ও মাতার বয়সের গড় 45, তার মানে ফাদার প্লাস সন মিলে হচ্ছে কত? গড়ে 45। তাহলে সমষ্টি হবে, যদি আমরা 45-কে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 45 দুগুণে 90। এখানে দুইজন আছে, বাবা এবং মা। এরপরে বলছে যে পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36। তাহলে যদি আমরা 36-কে 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 108। এখন বলছে পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স সন। এখন দেখেন 108-এর মধ্যে পিতাও আছে, মাতাও আছে, আবার পুত্রও আছে। আর এই যে 90 আছে, 90-এর মধ্যে শুধু পিতা আর মাতা। তাহলে আমরা 90 যদি বিয়োগ করি তাহলে এই যে 18, এই 18 হচ্ছে পুত্রের বয়স। এটা কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। প্রান্ত, থ্যাংক ইউ ভাইয়া। নেত্রকোনায় থেকে ক্লাস করছি, আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, দেখুন দেখো, এগুলো কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। আমি আবারও বলি, এগুলো কিন্তু পিতা পুত্রের অঙ্ক না। হ্যাঁ, একটু কি ঝাপসা আসছে? ওকে, আমরা মনোযোগ দিই। এখন এই অঙ্কটা দেখো একটু। এর আগের বার চেয়েছে পুত্রের বয়স কত, এবার চেয়েছে মাতার বয়স কত। মাতার বয়স কত? তো বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 37। তাহলে যদি আমরা 37-কে 3 দ্বারা গুণ করি তাহলে হবে 3 7 90, আর হচ্ছে 3 7 21, তার মানে 111। আবার বলছে পিতা পুত্রের বয়সের গড় কত? 35। তাহলে 35 গুণ কত? 2 সমান কত হবে? 70। এখন 111-র মধ্যে পিতা মাতা এবং পুত্র আছে, আর 70-এর মধ্যে শুধুই পিতা আর কি পুত্র। এখন বলছে মাতার বয়স কত? তাহলে আমরা মাদারের বয়স যদি বের করি তাহলে 111 মাইনাস 70। 111 মাইনাস কত? 70। তাহলে মায়ের বয়স হবে 41 বছর। মায়ের বয়স হবে 41 বছর। হ্যাঁ,
ওকে, আচ্ছা ঠিক আছে। এবার এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ওকে, একটু উঠিয়ে নি প্লিজ, একটু উঠিয়ে নি। এটা করে দাও তো আমারে। পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30, মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত? অঙ্কটা করে দাও। হ্যাঁ, অঙ্কটা করে দাও, প্লিজ করে দাও। তাহলে অঙ্কটা করে দাও, করে দাও। পিতা মাতা ও কন্যার 30, তাহলে 3 × 90, মাতা ও কন্যা 25, 25 দুগুণে 50, তাহলে পিতার বয়স 90 থেকে 25 বাদ দিলে হবে কত বলো? তনয় আক্তার করছে, ফারজানা সোনিয়া করছে, মাশাআল্লাহ অনেকে পারছে, গুড। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন দেখো, বলছে এই অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। বলছে 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 10। তাহলে যদি আমরা 15কে 10 দ্বারা গুণ করি, আবার বলছে 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 15, প্লাস যদি আমরা 10কে এবার 15 দ্বারা গুণ করি, এরপরে কি বলছে যে সকল ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? ছাত্র এখানে আছে কয়জন? 15 জন, আর এখানে আছে 10 জন। তাহলে দেখো এই যে 15 জন আর 10 জন, ওকে এই পর্যন্ত বুঝলাম কিনা? আমি আবারও বলি, 15 জন ছাত্রের মোট নম্বরের সমষ্টি হচ্ছে এই জায়গা, আর 10 জন ছাত্রের মোট নম্বরের সমষ্টি এই জায়গা, আর এই জায়গাটা হচ্ছে সকল ছাত্রছাত্রী। সকল কি? ছাত্রছাত্রী। বুঝলাম কিনা প্লিজ? তবে আবার দেখি, তো বলছে যে 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, 15 জন আমি তোমাকে বলে দিই, বোর্ডে প্রবলেম হচ্ছে না। 15 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 10, আবার 10 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 15। তো এখন যদি আমরা এই যে, ভাইয়া এই যে বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে না, একটু উপরে আসেন তো প্লিজ। তাহলে যদি আমরা 15কে 10 দ্বারা গুণ করি, তাহলে এটা আমরা কি পেলাম? 15 জন ছাত্রের মোট নম্বর, প্লাস আবার 10 জনকে যেহেতু 15 গড়, 15 দ্বারা যদি গুণ করি তাহলে 10 জনের মোট নম্বর পাবো। এখন বলেন এখানে আছে কয়জন? 15 জন, আর এখানে কয়জন? 10 জন। তাহলে 15 জন আর 10 জন। ওকে, এখন যদি আমরা করি তাহলে 150 প্লাস কত হবে? 150 ডিভাইডেড বাই কত? 25। তাহলে আমাদের এখানে আসছে কত? 300 ডিভাইডেড বাই কত? 25। এখন 25 দিয়ে 300 কাটাকাটি করব কিভাবে? আর 4টা 25-এ 100, 8টা 25-এ 200, আর 12টা 25-এ 300। তাহলে 12 25-এ কত? 300। তাহলে আনসার হচ্ছে 12। ওই যে স্কুটে কেটে যাচ্ছে, ক্যামেরা একটা দিন একটু। তাহলে আবার বলি, আমরা 300কে যদি 25 দিয়ে কাটি, তাহলে আমি বলবো 4টা 25-এ হয় 100, 8টা 25-এ 200, তাহলে 12টা 25-এ কত হবে? 300। এটা আনসার। এটা দিয়ে এখন আমরা আরো দুইটা অঙ্ক করব। এটা দিয়ে এখন আমরা আরো দুইটা অঙ্ক করব। এটা দিয়ে এখন আমরা আরো দুইটা অঙ্ক করব। এটা দিয়ে এখন আমরা আরো দুইটা ওকে। তাহলে আমরা মুখোমুখি করতে পারবো এটা, যে 15 জনের প্রাপ্ত নম্বরের গড় 10, তার মানে 150, আর 10 জনের প্রাপ্ত নম্বরের গড় 15, মানে আবার 150। তাহলে টোটাল 150 150 300। প্রথমে ছিল 15 জন, পরে আসছে 10 জন, 25 জন। তাহলে 300কে 25 দ্বারা ভাগ করলে সকল ছাত্রের গড় পাওয়া যাবে।
হয়েছে কলিজার টুকরাগুলা? মাশাআল্লাহ। এখন এই দেখো, এটা দিয়ে এখন এই অঙ্ক করবো, আসো নাও। এবার কিন্তু আর কোনো অঙ্ক সংখ্যা নাই, এবার হচ্ছে অক্ষর বা লেটার। হ্যাঁ, মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেমটা এমন হয়, আমি যে তোমাদের কমেন্ট গুলো দেখবো একটু। মনোযোগ দাও, এবারের অঙ্কটা দেখো তো কি বলছে। বলছে যে এম সংখ্যক সংখ্যার গড় এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? এম এক্স, এটা লিখতে পারি কিনা গুণ করলে। আবার বলছে এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই, তাহলে আমরা প্লাস কি দিতে পারি বলতো? এন ওয়াই। এখন বলছে সব সংখ্যার গড় কত, তো সংখ্যা এখানে হচ্ছে এম আর সংখ্যা এখানে হচ্ছে এন, তাহলে আমরা এভাবে ভাগ করবো না যে এম প্লাস এন, এটা আনসার। হুবহু আগের মতো অঙ্ক, একদম হুবহু আগের মতো অঙ্ক, হুবহু আগের মতো অঙ্ক, কিন্তু আগের অঙ্কটাতে অঙ্ক বা সংখ্যা ছিল, এটাতে অঙ্ক বা সংখ্যা নাই। বোঝা গেল কিনা? তাহলে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স, তাহলে সমষ্টি হচ্ছে এম এক্স। এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই, তাহলে সমষ্টি হচ্ছে এন ওয়াই। পুরোটাকে যোগ করলাম। এখন বলছে যে সব সংখ্যার গড় কত, তাহলে সংখ্যা এখানে হচ্ছে কত? এম, আর সংখ্যা এখানে হচ্ছে কত বলতো? এন। তাহলে এম প্লাস এন দ্বারা ভাগ করলে হয়ে গেল, এম প্লাস এন দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। বুঝছি? এখন যদি এই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে করতে দিই, করো দেখি পারো কি? ওকে, বাস আমার এটা করে দাও। এটা করে দাও আমারে। একটু করে দাও প্লিজ। ও মাই গড, করে ফেলছো তারিক, মাশাআল্লাহ। এটা এটা করো ভাইয়া, কলিজা গুলে যে এটা করো, মহাসি মধু বন্ধু তুই করে ফেলছিস। নাসরিন জাহান মনি, নাসরিন জাহান মনি যা বলছো যে ভাই বিসিএস এর প্রশ্ন করলে হবে কিনা, দেখো প্রাইমারি কত মার্কের পরীক্ষা বলো? 80 মার্কের পরীক্ষা প্রাইমারি না? 80 মার্কের মধ্যে শুধুমাত্র দশম বিসিএস থেকে 46 বিসিএস এর প্রশ্ন আসবে ন্যূনতম 40 থেকে 45টা। 40টা মাস্ট, 40টা মাস্ট আসবে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো পরীক্ষায় এভারেজে 40% প্রশ্ন বিসিএস থেকে থাকে। তাই আমার পরামর্শ হচ্ছে তোমরা যে জবেরই, যেমন ধরো আমি নিবন্ধনে ঘোষণা দিয়ে দিয়েছি, কেউ যদি দশম বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত প্রশ্ন পড়ে যায়, তাহলে নিবন্ধনে 55 মার্ক কমন আসবে, আর 40 মার্কে হচ্ছে পাস। বাংলাদেশে যত পরীক্ষা হবে ব্যাংক বাদে তার 30 থেকে 40% প্রশ্ন আসবে বিসিএস থেকে, এবং বিসিএস পরীক্ষাতেও বিসিএস এর প্রশ্ন থেকে আসবে প্রায় 50 থেকে 60টা। যদি 200 মার্কের পরীক্ষা হয়, বিসিএস এর যে 200 মার্কের হয় না, এই 200 মার্কের পরীক্ষার মধ্যে 60টাই থাকবে বিসিএস এর প্রশ্ন। তাহলে আর থাকলো কয়টা? 140টা। এই 140 থেকে তোমারে পারতে হবে অন অ্যান অ্যাভারেজ মনে করো যে 60টা, তাহলে 120 মার্ক হলে সেফ জোন। তো প্রাইমারির ক্ষেত্রেও মোটামুটি তোমরা এমনটা বলতেই পারো, প্রাইমারির 80টা প্রশ্ন থেকে 40টা প্রশ্ন শুধুমাত্র বিসিএস থেকে আসবে। তাহলে বাকি থাকলো কয়টা? 40টা। ওই 40 থেকে যদি তোমরা 25 মার্ক ক্যারি করতে পারো, তাহলে হবে কত? 40 যোগ 25, তাহলে হবে 65। এই 65 প্লাস থেকে টিকা শুরু হয়। তবে মনে রেখো এই 25 মার্ক পাইতে গেলে ঘাম ঝরবে। ওকে, তো আমরা পড়ি আগে। বলছে পি সংখ্যক সংখ্যার গড় এম, তো বলো কি লিখবো? পি সংখ্যক সংখ্যার গড় এম, তাহলে আমরা লিখবো পি এম, প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এন, তাহলে আমরা লিখবো কি? কিউ এন। এখন বলছে সব সংখ্যার গড় কত, তাহলে এখানে পি সংখ্যক আর এখানে হচ্ছে কিউ সংখ্যক, তাহলে পি প্লাস কিউ, এটা আনসার।
ধুর, ওকে, মনোযোগ দিয়ে আমরা আসো, আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, মনোযোগ দাও, এইটার আনসার করো, দেখি এটার আনসার পারো কিনা। এইটার আনসার করা ট্রাই করো, এইটা যেটা এখন আমি দিলাম। হ্যাঁ, দেখো এটা পারো কিনা। হুম, এই অঙ্কটা কি বলছে, বলছে যে তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড এর জেড হলে তাদের গড় কত, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদের গড় 3, এটাই আনসার। কারণ এখানে অক্ষর বা লেটার কিছু করা যায় না, এখানে অক্ষর বা লেটার কিছু করা যায় না। হ্যাঁ, স্যার হয়তোবা আজকেই ঘোষণা দিবে এই ম্যাথ কোর্সের জন্য, জব ম্যাথ ফর অল, বেসিক ম্যাথ ফর অল জবস। হ্যাঁ, মনোযোগ দিয়ে। আচ্ছা, এখন এই অঙ্কটা দেখো একটু, এই অঙ্কটা কি বলছে একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে একজন ছাত্রের 5টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 83। তাহলে এখন যদি আমরা 83 কে 5 দ্বারা গুণ করি, তাহলে হবে 3 5 15 5, 5 8 40 আর 1 হচ্ছে 41। তাহলে 5টা পরীক্ষার সমষ্টি পেলাম 415। বলছে 4টা পরীক্ষার প্রাপ্ত নম্বর যথাক্রমে এইগুলা হলে পঞ্চম পরীক্ষায় কত নম্বর। ওকে, এখন দেখো তো, এই যে 415 এর মধ্যে কয়টা পরীক্ষার নম্বর আছে, 5টা। আর এই যে 81 79 85 90 এগুলা যোগ করলে কয়টা পরীক্ষা পাবা, 4টা। তাহলে 5টা থেকে 4টা বাদ দিলে পঞ্চম পরীক্ষা আমরা পেয়ে যাব। তো আমরা এভাবেও করতে পারি যে 415 মাইনাস কত দিয়ে আছে বলো, 81 প্লাস 79 প্লাস 85 প্লাস কত, 90। তো এখন যদি তোমরা 415 থেকে এই 4টা বিয়োগ করে দাও তাহলে আনসার হবে। ওকে, জাস্ট অঙ্কটা বুঝতে পারলা কিনা বলো। অঙ্কটা কি বলছে যে 5টি পরীক্ষার গড় হচ্ছে 83। তাহলে আমরা যদি 83 কে 5 দ্বারা গুণ করি তাহলে আমরা 5টা পরীক্ষার সমষ্টি পাবো। ওখান থেকে এই 4টা বিয়োগ করে দিলেই আমরা পঞ্চম পরীক্ষার প্রাপ্ত নম্বর পেয়ে যাব। হ্যাঁ, অনেকেই করছে 80 80। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি প্রাইমারি চাকরি, নিবন্ধনের চাকরি পেতে চাই তাহলে তাকে পাটিগণিতে বেশি ফোকাস করতে হবে। আর কেউ যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকার হইতে চায় তাহলে শুধু পাটিগণিতে ফোকাস করতে হবে। আর কেউ যদি বিসিএস ক্যাডার হতে চায় তাহলে জ্যামিতি এবং বীজগণিতে ফোকাস করতে হবে। তো সিদ্ধান্ত নেবেন, মনে রাখেন পাটিগণিতে অনেক কিছু শেখার আছে। পাটিগণিতে বীজগণিত আগের লাইন দেখে পরের লাইন করাইতে হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আসি। তো বলছে যে 11 জন লোকের গড় ওজন 70 কেজি, তাহলে যদি আমরা 70 কে 11 দ্বারা গুণ করি তাহলে হবে 7 11 কত, 77, 770 কেজি। বলছে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকি লোকদের গড় ওজন কত। এখন 770 থেকে যদি আমরা 90 বিয়োগ করি তাহলে আমাদের হবে 680। এখন আমাদের শুরুতে ছিল কয়জন লোক, 11 জন লোক। যেহেতু একজন লোক চলে গেছে তাহলে এখন কয়জন আছে, 10 জন। ওই 10 জনের মোট ওজন হচ্ছে 680। যেহেতু আমাদের গড় ওজন চেয়েছে, এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আনসার হবে কত, 68। আনসার হবে 68। হ্যাঁ, আমি আবারও বলি, যেহেতু 11 জন লোকের গড় ওজন 70 কেজি, তাহলে আমরা পেলাম 11 জন লোকের মোট ওজন 770। 90 কেজি ওজনের একজন লোক চলে গেছে,
তাহলে 10 জনের মোট ওজন 668 কেজি। ওই 668 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে একজনের অথবা গড় ওজন হচ্ছে 68 কেজি। হুম, 68 কেজি, মাশাআল্লাহ। ওকে, আমি আবারও বলি, বাস্তব সংখ্যা, লসাগু, অনুপাত, গড়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, পিতা পুত্র, নৌকা স্রোত, ভেনচিত্র, ট্রেন, এগুলা করা লাগবে, এগুলা করাই লাগবে। হ্যাঁ, আর জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে সূচক, লগ, ধারা, সেট, মান নির্ণয়, এই 5টা করলে হয়ে যাবে। আর জ্যামিতির জন্য হচ্ছে বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজের শুধুমাত্র বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র আর বৃত্ত শেষ। এই জায়গাগুলা কেউ যদি সুন্দর করে একটু নোট আকারে করে পড়াশোনা করে, অ্যাটলিস্ট অঙ্ক নিয়ে টেনশন করা যাবে না। এগুলা থেকে ঘুরে ফিরে প্রাইমারিতে প্রশ্ন আসে। আপনারা প্রাইমারির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কই থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, তো আমি যেগুলা বললাম আমি কিন্তু আস্তে 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 বলছি। ক্লাসটা শেষে দেখেন কত মিনিট আমি কথা বলছি। ক্লাস শেষে এখানে আসবেন, এসে সুন্দর করে ওটা একটু লিখে নেবেন। লিখে নিয়ে আমি কোন কোন টপিক গুলা করাচ্ছি, যদি না করাই দরকার হলে স্যারকে ফোর্স করবেন যে এই ম্যাথ গুলা মনসুর স্যার বলছে লাগবে, কিন্তু উনি করাননি, তার জন্য আমার দিয়ে করাই নেয়। হ্যাঁ, ওকে। ওকে, মাশাআল্লাহ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা দেখি। এই অঙ্কটা একটু জটিল টাইপের হবে। হ্যাঁ, কি বলছে যে তিনজন যুবকের গড় ওজন 53 কেজি। তাহলে 53কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 3 9 আর 3 5 হচ্ছে 15, অর্থাৎ 159 কেজি। তাহলে আমরা 3 জনের মোট ওজন কত পেলাম? 159 কেজি। হ্যাঁ, ওকে, আচ্ছা। এখন বলছে যে কারো ওজন 51 কেজি এর কম না হলে একজনের সর্বোচ্চ ওজন কত হতে পারে? তাহলে যদি আমরা 53কে 3 দ্বারা গুণ করি তাহলে হবে 159। তার মানে এটার মধ্যে 3 জনের ওজন আছে। এখন বলছে যে কারো ওজন যদি 51 কেজির কম না হয় একজনের সর্বোচ্চ ওজন কত হতে পারে। তো আমরা যদি সর্বোচ্চ ওজন বের করি তাহলে আমাদের 3 জনের ওজন আছে 169 থেকে 2 জনের ওজন বিয়োগ করব, কিন্তু বলছে কারো ওজন 51 কেজির কম হওয়া যাবে না। তাহলে আমরা 2 জনকে যদি 51 51 করে দিই, কারণ এর থেকে সর্বনিম্ন হবে না, তাহলে দেখেন 159 মাইনাস 102, তাহলে একজনের সর্বোচ্চ ওজন হবে 57 কেজি। এটা আনসার। না বুঝলে পারে বলতে হবে আমারে। দেখি এটা পারি কিনা। তাহলে বলছিল আমাদেরকে যে 3 জন যুবকের গড় ওজন 53, তাহলে 3 জনের মোট হচ্ছে 159। বলছে কারো ওজন 51 কেজির কম করা যাবে না। ভাই, 3 জনের মধ্যে একজনকে সর্বোচ্চ করতে গেলে 2 জনকে সর্বনিম্ন করতে হয়। 5 জনের মধ্যে একজনকে সর্বোচ্চ করতে গেলে 4 জনকে সর্বনিম্ন করতে হয়। 100 জনের মধ্যে একজনকে সর্বোচ্চ করতে গেলে 99 জনকে সর্বনিম্ন করতে হয়। তো কারো ওজন 51 কেজির কম না হলে একজনের সর্বোচ্চ ওজন কত হতে পারে? যেহেতু 51 কেজির কম হবে না, এই জন্য আমরা 2 জনকে কি করলাম, 51 51 করে দিলাম। তাহলে 159 থেকে যদি 102 বিয়োগ করেন তাহলে হবে 57 কেজি। ওকে, অঙ্কটা বুঝলাম কিনা?
আফসানা, ভাইয়া ম্যাথের সব টেনশন আপনার উপর দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আসো আরেকবার বলি, দেখো আমি তোমার বলি, সেটা হচ্ছে যুবকই তিনজন। এই তিনজনের মধ্যে তুমি কারো ওজন 51 কেজির কম করতে পারবে না, কিন্তু একজনকে সর্বোচ্চ করতে হবে। তাহলে কি করতে হবে? একজনকে সর্বোচ্চ করতে গেলে দুইজনকে সর্বনিম্ন করতে হবে। প্রশ্ন বলেছে 51 কেজির কম হবে না, তার মানে বলতেছে যে সর্বনিম্ন যারা হবে তাদের হবে 51 কেজি। তাহলে 159 মধ্যে তিনজনের আছে, আর 51 অর্থাৎ 102 আছে দুইজনের। তাহলে আমরা বিয়োগ করলে কত পেলাম? 57। এক্সাম নিব ভাইয়া। হ্যাঁ ইতি, আমার ম্যাথের আলাদা কোর্স আসতেছে। আমি তোমাদেরকে বলি, আমার ম্যাথের কোর্স ফি হতে পারে 850 হয়েছে আর কি। এর সাথে ফ্রি থাকবে 300 পেজ। 300 পেজের লাল মলাটের ভালোবাসাটা একদম ফ্রি। বই কিনতে গেলেই তোমাদের 300 টাকা লাগবে। ওই বইটা প্রত্যেকটা স্টুডেন্টকে ফ্রি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে এখন তোমরা এই অঙ্কটা দেখো। এই অঙ্কগুলা কিন্তু খুবই টাফ হবে। হ্যাঁ ইতিমনি আজকালকার মধ্যে হয়তো ঘোষণা আসবে ম্যাথের জন্য। বলছে যে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত? তার মানে আমরা 8 জন বন্ধু ছিলাম, একজন বললো যে চলে যাবে, তো ও চলে যেছে, একজন বলতেছে আবার আসবে। তার মানে একজন গেছে একজন আসছে, 8 জন ছিলাম 8 জনই আছি। কিন্তু যে চলে গেছে সে 65 কেজি ওজন নিয়ে গেছে। কিন্তু যে নতুন করে আসছে তার ওজন এতটাই বেশি, প্রত্যেকের 2.5 কেজি করে বেড়ে গেছে। তো চলচ্চিত্র দিয়ে করাই। এই যে 1 2 3 4 5 6 7, এই যে আমরা 8 জন, এই 8 জনের কাছ থেকে 65 কেজি ওজনের একজন চলে গেছে। 65 কেজি ওজনের একজন চলে গেল। এখন এই দলে আরেকজন আবার আসলো। এখন যে আসছে তার ওজন এত বেশি যে প্রত্যেকের ওজন 2.5 কেজি করে বেড়ে গেছে। তার মানে 65 কেজি ওই বেটা সাথে করে তো আনছেই, প্লাস আরো গড়ে 2.5 কেজি বেশি আনছে। তো 8কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি তাহলে হবে 65 যোগ 20। সুতরাং নতুন ব্যক্তির ওজন হচ্ছে 85 কেজি। মেঘনাথ, ক্লাস টেস্ট নিয়ে হবে। এটা বুঝলা কিনা বলো, এটা নিয়ে আমি মেলা কথা বলবো, বুঝতে না পারলে কথা বলবো। এটা বুঝতে পারলা কিনা বলো। প্লিজ অঙ্কটা বুঝতে পারলা কিনা বলো। অঙ্কটা বুঝলাম কি? অঙ্কটা একটু বলো, না বুঝলে আমি যাবো না। মনোযোগ দি। আমাদের যে 8 জনের একটা সার্কেল ছিল, এইখান থেকে 65 কেজি ওজন নিয়ে একজন চলে গেল। আবার নতুন একজন আসলো, ও আসার ফলে প্রত্যেকের গড় ওজন 2.5 কেজি করে বেড়ে গেছে। তার মানে 65 তো আছে, 8 জনের 2.5 কেজি করে বাড়লে 20 কেজি বৃদ্ধি পায়। তার মানে ওই নতুন যুবকের ওজন হচ্ছে 65 যোগ 20 সমান হচ্ছে 85 কেজি। 85 কেজি। সজীব মিয়া, বুঝনি ভাইয়া? হুম,
তাহলে মনোযোগ দাও, যে গেছে সে 65 কেজি নিয়ে গেছে, যে আসছে সে 65 তো আনছে আনছে, সাথে আরো 20 কেজিও আনছে, তার মানে তার ওজন হচ্ছে 85 কেজি। একটু মনোযোগ দাও, এই অঙ্কটা দেখো। বাংলাদেশে এই অঙ্ক টোটাল 3টা আছে, টোটাল 3টা, তোমাদেরকে 2টা শেখাচ্ছি, একই অঙ্ক তো তাই 2টা শেখাচ্ছি। বলছে যে 10ম ইনিংসে একজন ক্রিকেট খেলোয়াড় 100 রান করাতে আগের 9 ইনিংস থেকে নতুন গড় 8 রান বেশি হয়, নতুন গড় কত? তো এটা আমি শর্টকাট দিয়ে শিখাবো এই কারণে যে অঙ্কটা অনেক বড় এবং অনেক জটিল। তো এখন বলো তো কোন ইনিংসে 100 করছে? 10ম ইনিংসে। তাহলে দেখো আমরা 100 লিখলাম। কথা হচ্ছে এই যে 100 রান করলো কোন ইনিংসে? 10ম ইনিংসে। তাহলে এটা যেহেতু 10ম ইনিংসে করছে, তাহলে তার আগের ইনিংস কত? আগের ইনিংস হচ্ছে 9। আর গড় রান কত বেশি বলতো? 8 বেশি, তাহলে গুণ 8। তাহলে দেখো 100 মাইনাস 8 নং কত? 72। তাহলে বিয়োগ করলে আনসার হবে 28। মনোযোগ দাও, এটা করছে 10ম ইনিংসে। 10ম ইনিংসের আগের ইনিংস হচ্ছে 9 ইনিংস। তুমি যদি নতুন গড় বের করতে চাও তাহলে টোটাল 10 ইনিংস থেকে আগের 9টা ইনিংসের গড় বাদ দিতে হবে। তো এখন দেখো এই যে 100 রান করছে এটা কিন্তু 10ম ইনিংসে। এই 10ম ইনিংস থেকে যদি তুমি আগের 8 নং 72 বাদ দিয়ে দাও, তাহলে যে নতুন গড় আসবে সেটা হচ্ছে 28। এখন এটা যদি 16তম ইনিংস হতো তাহলে আমরা এখানে লিখতাম 15। এটা যদি 20তম ইনিংস হতো তাহলে আমরা এখানে লিখতাম 19, অর্থাৎ আগের ইনিংস। হ্যাঁ, এবার তোমরা এটা আমারে করে দাও তো, এটা করে দাও। একই অঙ্ক, এটা করে দাও দেখি। এটা করো, এটা করো, আমি দেখবো। এটা করো, আমি দেখবো। এটা করো, আমি দেখবো, আমি দেখবো। নার্গিস, এটা করো ভাইয়া। চয়ন সরকার, হ্যাঁ এটা করো, এটা করো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। এই যে অনেকে হাসি মধু করছে, শিপ্রা করছে, গুড, মাশাআল্লাহ। তো দেখো 17তম ইনিংসে করছে 87। তাহলে 87 করছে 17তম ইনিংসে, তাহলে আগের ইনিংস হচ্ছে 16, আর গড় বৃদ্ধি পেয়েছে 3। তাহলে যদি আমরা 87 থেকে 3 16 48 বিয়োগ করি তাহলে আনসার হবে 39। আনসার হবে 39। এই অঙ্ক বাংলাদেশে 3টা আসছে, আমি তোমাদেরকে 2টা করে দেখালাম। হয়েছে? এই অঙ্ক বাংলাদেশে 3টা আসছে, তোমাদেরকে 2টা দেখানো হলো। এখন যে অঙ্কটা দিব দেখো এটা পারো কিনা। না, এটা আমারে করে দেখাও, এটা করে দেখাও। বলছে যে 0 2 4 5 9 সেটের সংখ্যাগুলোর গড়ের কোনো পরিবর্তন না করে কোন সংখ্যাটি বাদ দেওয়া যেতে পারে? বলো, এটার আনসার কি হবে বলো।
যারা শূন্য লিখছে একজনেরও হয়নি। যারা শূন্য লিখছে আবেগ, যারা শূন্য লিখছে তাতে একজনেরও হয়নি। মনোযোগ দাও। দেখো 0 + 2 + 4 + 5 + 9 এটাকে যদি আমরা 1 2 3 4 5 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 20 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হলো কত? 4। এখন তুমি যে কোনো একটা অঙ্ক বাদ দাও, কিন্তু গড় 4ই হতে হবে। তো তোমাদের কথা অনুযায়ী যদি আমরা শূন্যকে বাদ দিই তাহলে হবে 2 + 4 + 5 + কত? 9 ডিভাইডেড বাই কত বলো? 4। তো যোগ করলে 20ই তো হচ্ছে। 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 5। কই গড় তো মিললো না। তার মানে তোমাদের হয় নাই, তোমাদের হয় নাই। শূন্যকে বাদ দেওয়া যাবে না, বাদ দিতে হবে 4 কে। তাহলে মনোযোগ দাও আবার। তাহলে 0 + 2 + 5 + 9 ডিভাইডেড বাই 4। তাহলে 16/4 কাটাকাটি করলে কত হবে? 4। এই গড়টাও যা, এই গড়টাও তাই। হ্যাঁ, খালিদ পারছে, খালিদ পারছে, আসাদুজ্জামান নূর, আবু সাইদ, আশামণি, মিঠু মামুন, চয়ন সরকার, আগুনের পরশমণি, আবু সাইদ পারছে, খুশি জান্নাত পারছে, সালামত পারছে, আব্দুল্লাহ রায়হান পারছে। এটা আমি পারি না, শিপ্রা খাতুন, ওরে ধরি মারো আগে। যারা শূন্য বলছে, হ্যাঁ খালিদ তুমি তো আগে শূন্য বলছো, কি সিট বাটফার রে ভাই তোরা, আগে শূন্য বলছে। কিভাবে বুঝবো স্যার? তারিখ টেস্ট করতে হবে ভাইয়া, এটা হচ্ছে টেস্ট করে করে দেখতে হবে। দেখো শূন্যকে বাদ দিলা হইল না, এরপরে 2 কে বাদ দিবা হইল না, এরপরে দেখতেছি যে 4 কে বাদ দিলে হয়। কিন্তু গড়ের কোনো পরিবর্তন করা যাবে না, গড়ের কোনো পরিবর্তন করা যাবে না। মন থাকবে? ওকে, আমি তোমাদেরকে বারবার বলছি, বাস্তব সংখ্যা, লসাগু, অনুপাত, গড়, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, তাহলে গেল কয়টা? 7টা। হ্যাঁ, ওইদিকে মান নির্ণয়, সূচক, লগ, ধারা। আর জ্যামিতির হচ্ছে বিন্দু, রেখা, কোণ, তোমার ত্রিভুজ, আর চতুর্ভুজের আয়তক্ষেত্র এবং বর্গ, আর হচ্ছে বৃত্ত। বহুভুজটা দেখাই দেবো ইনশাল্লাহ। এইগুলা যদি নোট আকারে সুন্দর সংগঠিত আকারে থাকে তাইলেই কেবল ভালো করা সম্ভব ম্যাথে। মনে রাখো, নিবন্ধনে যেমন মার্ক নিয়ে কোনো লাভ নাই, 40-এ পাস। প্রাইমারিতে ঠিক উল্টা, প্রাইমারিতে তোমার মার্ক লাগবেই। মনে রাখো, সুন্দর সুইটেবল মার্ক ছাড়া প্রাইমারিতে টিকবে না। আমি তোমাকে আগেই বলছি, 80 মার্কের পরীক্ষার মধ্যে শুধু বিসিএস এর প্রশ্ন থেকে 40টা আসবে, তোমাকে আর পাইতে হবে 40-এর মধ্যে 25। তাহলে এই যে 65+ মার্ক যদি পাও তাহলে তোমার প্রাইমারি চাকরিটা হবে, এমনটা আশা করা যায়। সুতরাং এখন থেকে, আজকে থেকে গোছালো প্রস্তুতির কোনো বিকল্প নাই। আমি যে কয়টা গড় করালাম একটু প্র্যাকটিস করো, ভালো করে দেখো। সত্যি বলতে 25-30টা ক্লাস দিয়ে অঙ্ক শেখানো সম্ভব না। কয়েকদিন আগে আমি আমার এফবি আইডিতে পোস্ট করছিলাম যে যদি কেউ মনে করে যে 30-40টা ক্লাস দিয়ে জবের গণিত শিখে নিবে, তো এটা বোকা। অঙ্ক একবার শিখতে হয়, একটা অঙ্কের ফুল কোর্স করতে হয়। ফুল কোর্সটা এমন ভাবে করব যাতে নিবন্ধনেও কাজ হয়, প্রাইমারিতেও কাজ হয়, বিসিএস এও কাজ হয়, হেলথেও কাজ হয়, সব জবে কাজ হয়। বেসিক ফর অল জবস। তো আমি আশা করবো টোটাল ব্যাপারটা আমার ভাই বোনগুলা বুঝছে। তো আজকে এ পর্যন্তই থাকো, আমি একটু রেস্ট নিব। 8টায় আবার ক্লাস আছে, 8টাতে আবার ক্লাস আছে। তো আগামী ক্লাসে শতকরা করাবো, মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। মেন্টালি প্রিপারেশন নিয়ে এসো, ক্লাসটা কোনোভাবেই মিস করবে না, ক্লাসটা কোনোভাবেই মিস করবে না, দয়া করে। হ্যাঁ, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে ইনশাআল্লাহ।